স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমাদের দেশের বাস্তবতা হলো এই দেশের রাজনৈতিক দল হলো বেসিক্যালি দুইটা, আওয়ামী লীগ আর বিএনপি। শেখ হাসিনা খারাপ ছিল, আপনি আমাকে বলেন আওয়ামী লীগের খারাপ দল, আপনি নির্বাহী আদেশে তাকে নিষিদ্ধ করছেন। নির্বাহী আদেশ আপনি দিতেই পারেন, নির্বাহী আদেশটা কে সই করছে? আপনি কে ভাই? আপনার কি গ্রহণযোগ্যতা ছিল আমাকে আপনি বলেন? আপনার কি অতীত, আপনার কি বর্তমান? ওই যে আপনার আমল নামা নিয়ে তো এক সচিব, সাবেক সচিব তো বসে আছে, সে তো বলতেছে 8টার নাম আছে, ওই 8টার মধ্যে তো আপনিও আছেন। প্রশ্নটা হলো এটা হচ্ছে আইনগত ভাবে আদালতের মাধ্যমে হয়তো হোক, তারপর আপনি করেন। না, আপনি বলেন, আপনি আমাকে বলতে চাইছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই? না না, আওয়ামী লীগ তো ইলেকশন করতে দিচ্ছে না ভাই। হয় নাই। আচ্ছা, আওয়ামী লীগ কি নৌকা মার্কা কি থাকবে? আমাকে বলতে দেন, আমাকে শেষ করেন, তারপর আপনি বলেন। আপনি আমাকে বলেন ব্যালট পেপারে কি নৌকা থাকবে? থাকবে না। তার আর আলাপ করে লাভ আছে? ওই আধ্যাত্মিক আলাপ করে লাভ আছে কোনো? ওই সমস্ত আলাপ করেন আপনি, ব্যাকরণ নিয়ে আসেন, অমুক নিয়ে আসেন, তমুক নিয়ে আসেন, ব্যালট পেপারে নৌকা থাকবে কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। কারণ আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের স্বার্থ নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথা হলো যে লোকটা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে তার জন্য আপনি কি রাখলেন? বৈঠাও রাখবেন না, জাহাজও রাখবেন না, তো সে কি করবে? তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন। একটা রাষ্ট্র, একটা সরকার যখন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি এটার একটা জবাব দিই। মানে আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ যদি মনে করে তার জনসমর্থন আছে, পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে, এক মিনিট, ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে, ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে, ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল। আওয়ামী লীগের যদি হ্যাডাম থাকে, তাদের যদি চোর ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, স্বতন্ত্র করুক। আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে। তেহরিক ইনসাফ দেখিয়েছে না? দেখিয়েছে, ওরা দেখাক, আমরা একটু দেখতে চাই। আব্দুল তুষার অবশ্যই, কেন না? যার বিরুদ্ধে নির্বাচন, জি, আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াক। আপনি এখন আপনারা একটা কাজ করতে পারেন, রাজনৈতিক দলের একটা কাজ করেন। আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন, একটা ঐক্য ছিল না আপনাদের 5ই আগস্ট পর্যন্ত? সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে। আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন। আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন, ইনক্লুসিভ নির্বাচন করেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদী ঐক্য করে তাদেরকে সহায় দেন। না সেটা না, আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না, এই কথা কোথাও নাই। স্বতন্ত্র নির্বাচন আওয়ামী লীগ করবে কেন? দ্যাট ইজ নট আওয়ামী লীগ। না না, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই, একটা অর্ডার দিচ্ছেন, প্রশাসনিক অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন। আপনি আওয়ামী লীগের যারা অপরাধী, যাদের বিচার হওয়া দরকার, তাদের বিচার করেন, বিচারে যান। আপনি ইচ্ছা করলে আরেকটা স্বৈরাচারী আইন করতে পারেন, সেটা আমি আপনাকে বলছি, আপনাদেরকে আরেকটা স্বৈরাচারী আইন করতে, যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না। করেন একটা স্বৈরাচারী আইন। না করেন, করবেন, আপনারা করেন, করে আপনি আওয়ামী লীগের সাথে ফেসিবাদ বিরোধী ঐক্য করেন সবাই মিলে, বিএনপির নেতৃত্বে ফেসিবাদ বিরোধী ঐক্য বা জামাতের নেতৃত্বে করেন, বা আওয়ামী লীগ তো দলই না, নির্বাচন কেন করবে? আমি তো সেটা আপনি মনে করেন, সেটা আমার একমত হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা আপনার ব্যক্তিগত মতামত, পরাজিত করতে আসবে না, ব্যক্তিগত মতামত। ও পলিটিক্যাল পার্টি না, ও পলিটিক্যাল সিস্টেমে আসবে কেন? জাহিদ, পশ্চিম ইউরোপের উদাহরণ দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি আমরা, ডেমোক্রেসি ওখান থেকে শিখেছি। পশ্চিম ইউরোপ কিরকম ভৌগোলিক সিচুয়েশনে আছে, ওখানকার জিওপলিটিক্যাল সিচুয়েশনটা কি? বাংলাদেশ এখন যে দলের কথা বলেছো, আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই। বাংলাদেশে আপনি এটা করে এফডির সাথে বাংলাদেশ পশ্চিম ইউরোপের মতো নিষিদ্ধ করে আপনি পার পাবেন। এফডি হাসিনার চাইতে আওয়ামী লীগের তুলনায় ফেরেশতা, তারপর ওই দল নিষিদ্ধের আলাপ আসছে। আর হাসিনার মতো একটা আটার মাফিয়া এবং তার একটা সন্ত্রাসী দলকে আমরা পলিটিক্যাল সিস্টেমে রাখতে বলছি। হাসিনা মাফিয়া, কোনো অসুবিধা নাই। দল অ্যাজ এ হোল জাতিসংঘের রিপোর্টে, আমি আপনাকে একটু ফর ইওর কাইন্ড ইনফরমেশন, জাতিসংঘের রিপোর্টে দলকে অ্যাক্সেস করা হয়েছে। জাতিসংঘের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা বলেন না। মানে আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের সুশীল সমাজ, রাজনৈতিক নেতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিকমতো পড়বেন না, কিছু বলবেন না। আমি পড়েছি ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আপনি চাইলে আপনার সাথে আমি এটা নিয়ে আলোচনা করতে পারি। এই যে আইসিটি বিচার নিয়ে জাতিসংঘ রিপোর্টে 1500 নিহতের কথা বলা আছে, 1400। আপনি এখন পর্যন্ত 832 জনের তালিকা দিয়েছেন, আপনি 1500 নিহত হয়েছে এটা বলে যাচ্ছেন এক অবিল্লায়। এই যে জুলাই ঘোষণা, সেখানে আপনার প্রধান উপদেষ্টা 1000, জাতিসংঘ 1400 বলেছে 15 আগস্ট পর্যন্ত। সুতরাং আপনারা এতদিন ধরে বারবার বলছেন যে 1500 মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে। দ্যাট ইজ রং, মিথ্যাচার। তাহলে সেটা বলেন না, সেটা কোনোদিন বলবেন না, এটা বলবেন না। আর বলবেন যে না 1500 লোক। গণমাধ্যম মনে করছে
আমি তো সরকারের কাছ থেকে, ক্ষমতার কাছ থেকে কিছু পেয়ে অভ্যস্ত। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। 5 তারিখে এই যে জুলাই বিপ্লবের যে একটা বার্ষিকী পালিত হলো, এই দিন দেশের 170টা পত্রিকায় ক্রোড়পত্র দেওয়া হয়েছে, 2 পৃষ্ঠার ক্রোড়পত্র। এবং এই ক্রোড়পত্র কিন্তু বিশাল ইনকাম ওদের জন্য, এক একটা ক্রোড়পত্রের জন্য তার মধ্যে 5 লাখ টাকা করে পেয়েছে। আমি যতটুকু জানি, কারণ আমার অনেক পত্রিকাতে আমার বন্ধু বান্ধব আছে, আমি যতটুকু জানি দেশের অনেক পত্রিকা, এগুলি কি পত্রিকা, ঢাকার 70টা পত্রিকা আর ঢাকার বাইরে 100টা পত্রিকা, সবগুলো দৈনিক। কিন্তু ঢাকার 70টা, এখানে যত লোক আছেন, আমি যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করি, আপনি ঢাকার 20টা পত্রিকার নাম বলতে পারবেন দৈনিক পত্রিকার? এটা ঢাকার 70টা পত্রিকা কোথেকে আসলো? এদের সবাইকে আপনি 5 লাখ টাকা দিলেন। এটা কার টাকা দিলেন ভাই? আপনার বাবার টাকা? আপনি জনগণের টাকা দিয়েছেন। যে রিক্সাওয়ালা একটা দেয়াশালাই কিনে 2 টাকা দিয়ে, আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন। তার টাকা আপনি মুক্ত হস্তে বিলি করতেছেন কতগুলি বাটপারের কাছে। এই পত্রিকা মালিকগুলো, এদের কোনো ভূমিকা নাই এই ডিএপি থেকে বিজ্ঞাপন নেওয়া ছাড়া। তো ওদের এখানে যে লোকগুলো কাজ করে, পেটের দায়ে কাজ করে, আমরাও কাজ করি। ওই মালিক যেভাবে বলবে সেভাবে আমি চলবো। ওই মালিকের কাজ হলো সরকারের স্তুতি করা, সেই স্তুতিগুলো আমি করতেছি। তো আমাকে তো আপনি বলছেন, তোমাকে আমি খাঁচার মুখ খুলে দিয়েছি, তুমি এখন উড়ো। আমি কি করে উঠবো? আমি তো জানি না কিভাবে উঠতে হয়। কাজেই সাংবাদিকতা মুক্ত হওয়াটা ভাই, এটা বিচ্ছিন্নভাবে হবে না। পুরো দেশ যদি মুক্ত না হয়, এটা সাংবাদিকতা মুক্ত হবে না, আমলা মুক্ত হবে না, প্রফেশনালরা মুক্ত হবে না, রাজনীতিবিদরাও মুক্ত হবে না। কেউ কে মুক্ত হয়েছে, কেউ মুক্ত হতে চায় না তো আসলে, কারণ আপনি সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারেন নাই। কাজে মুক্ত সাংবাদিকতা করবে। এবং এটাও সত্য কথা, আমি অনেকে আলাপ করে দেখেছি, 5 লাখ টাকার মধ্যে ক্ষেত্র বিশেষে 2 লাখ থেকে 1 লাখ টাকা পর্যন্ত দিয়ে আসতে হয়েছে। কাকে দিয়ে আসতে হয়েছে? সেটা আগে যেটা ডিএপি থেকে নিত, ওখানে আবার একজন ছাত্র প্রতিনিধিও পড়ছে, তাকেও দিয়ে আসতে হয়েছে। এগুলো যারা দিয়ে এসেছে আমি তাদের কাছ থেকে শুনেছি, দিস রিয়েলিটি। তো আপনি কি চেঞ্জ করছেন? সরকার, আগের সরকার যে আমরা যাকে বলি যা বলতাম, তার সঙ্গে এই সরকার যেভাবে চলছে কোনো পার্থক্য নাই। আপনি নাম দিয়েছেন এটা বিপ্লবী সরকার, নাম দিয়েছেন গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু কোনো পার্থক্য নাই, একইভাবে চলছে। কোনো একটা কিছু করতে গেলে একইভাবে চলছে। উনি আবার কি, উনি আবার খালেদা জিয়ার মানে পার্সোনাল সেক্রেটারি ছিলেন, তখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদি বিএনপি ক্ষমতায় আসে, উনি আবার গুরুত্বপূর্ণ ব্যক্তি হবেন, পাওয়ারফুল লোক, এত পাওয়ারফুল। এটাও শুনলাম যে অফিসার্স ক্লাবে উনি জোর করে দখল করছেন। এখন এই লোক যখন ক্ষমতায় আসবে, তখন জোর করে কি কি দখল করবে আল্লাহ জানেন, বলতে পারবো না। এটা আপনাদের চিন্তা করার বিষয় আছে। কিন্তু প্রশ্নটা হলো, উনি যখন এই কথাগুলি বলেন, এই কথাগুলি কি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন? বিবেচনা? যদি বিবেচনা না করেন, আমি কোনটা ভাববো? আমার মাথার উপর এই সাত্তার সাহেব চেপে আছে, নাকি আমার মাথার উপর 8 জন মানে আপনার করাপ উপদেষ্টা চেপে আছে? এই দুইটা, এটা তো আমার মাথার মধ্যে চিন্তার সৃষ্টি করে। আমি 2 চিন্তাকে নিয়ে ঘুরে বেড়াবো? একটা চিন্তা অন্তত আপনার সুরাহা করেন। এই সরকার পারবে না, এই সরকার পারছে না। পারছে না কেন সেটা আমি বলি। ডক্টর ইউনূস সহ এই সরকারের যতগুলি লোক আছে, তার মধ্যে শতকরা 80% লোক, আমরা যে গণ আন্দোলনটা দেখেছিলাম 1 বছর আগে, সেই গণ আন্দোলনের যে চিন্তা, সেই আমি এটাকে চেতনা বলে আর ছোট করতে চাই না, কারণ চেতনা এখন একটা গালির মতো হয়ে গেছে। এই গণ আন্দোলনের যে চিন্তা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে বেসিক্যালি ধারণ করেন না, এবং ডক্টর ইউনূস তো করেনি না। একজন অপ্রস্তুত লোককে, এবং উনি আরো কতিপয় অপ্রস্তুত লোককে না দেশের দায়িত্বের মধ্যে বসাই দিচ্ছেন, যে কারণে দেশ যেভাবে চলা সেভাবে চলছে। উনি উনার কথা চিন্তা করেছেন। উনি একটা লোক, দেশের প্রধান উপদেষ্টা, উনি একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনের উপর আমাদের পলিটিক্যাল পার্টিগুলো আস্থা নিয়ে বসে আছে। অথচ এই লোক জেঠা মাহমুদ কি বললো, যে বাংলাদেশে মানুষকে নাকি টাকা দিয়ে ভোট কেনা যায়। দেশের সাধারণ মানুষেরকে যে ভদ্রলোক এভাবে বিচার করে, তার উপর আমরা আস্থা নিয়ে বসে আছি যে উনি আমাদের একটা অসাধারণ নির্বাচন দিবেন। উনিও বলেন যে আমি ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিব। উনি ইতিহাসও বুঝেন না, শ্রেষ্ঠ বুঝেন না, নির্বাচনও বুঝেন না। জুলাই চেতনা বাণিজ্য, এই যে বাণিজ্য, চেতনা বাণিজ্যর চক্রের ভিতরে পুরা বাংলা, এইখান থেকে মুক্তির পথ যতক্ষণ না মিলবে, স্বাধীনতার অর্থবোধকতা কি বা সেটার মাজেদা কি, সেটা বুঝতে আমরা সক্ষম হব না।
বাংলাদেশের হিস্টোরিক্যালি আপনি দেখবেন বাংলাদেশের মানুষ, যদিও এখানে বলা হয়েছে যে এটা দুঃখজনক যে আমাদের যিনি রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে আছেন, প্রধান উপদেষ্টা, সম্ভবত বললেনও কেউ যে মাসুদ ভাই বললেন সম্ভবত যে তিনি বলছেন বাংলাদেশের জনগণকে ভোট দিয়ে কিনা যায়, কিন্তু মজার ব্যাপার বাংলাদেশের জনগণই একমাত্র জনগণ, সেই জনগণই 52 বলেন 71 বলেন, 71 কে করেছে তখন বলবে ছাত্রলীগ করেছে বা এই ধরনের একটা বক্তব্য পাবেন। সকল কমিশন অলমোস্ট সার্ভ টু দ্য পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলকে সার্ভ করার জন্য, রাজনৈতিক দলের সংস্কারের জন্য, ক্ষমতার সংস্কারের জন্য। জনগণের চাহিদা, জনগণের চিন্তা, এই দেশের কোন রাজনৈতিক দল, কোন এই তত্ত্বাবধায়ক সরকারের সময় যে গল্পটা চলছে সেখানে বলছি যে কোন একটি সংস্কার কমিশন আপনার খাদ্য, শিক্ষা অথবা আমাদের মৌলিক যে সংস্কার, নিরাপত্তা, এগুলো নিয়ে তো কোনো সংস্কারের আলাপ হয় না। এবং সবচেয়ে দুঃখজনক যে এই যে গভর্নমেন্টটি সবচেয়ে আপনার সম্ভাবনা দেখাতে পারত, তার কারণ এখানে কেন ভীষণ রকমের অদক্ষ এবং সক্ষমহীনতার অভাব, মানে যিনি সক্ষম না বোঝা যায়, এইরকম মানুষকে এখানে কেন রাখা হয়েছে জানেন? এরকম মানুষকে এখানে শুধু যে ডক্টর ইউনূস রেখেছেন আমি সেটা মনে করি না। দুঃখজনকভাবে সত্যি যে ডক্টর ইউনূস তো বলেছেন ওনার নিয়োগকর্তা কারা, ওনার নিয়োগকর্তা উনি বলেছেন ছাত্ররা, উনার বক্তব্য কোট আনকোট, আমার বক্তব্য না। তাহলে ছাত্ররা এমন নিয়োগকর্তা কেন বসিয়েছেন? এমন মানুষই আমাকে বসাতে হবে যেই মানুষের কোনো বাক স্বাধীনতা থাকবে না, চিন্তা করার সক্ষমতা থাকবে না, এবং আমি যা বলবো সেটা শুনে মানুষ উঠবে এবং বসবে, এরকম কতগুলো পুতুলকে আমি বসাবো। আছে এটা বাংলাদেশের সামরিক বাহিনীকে খুব টাফ সিদ্ধান্ত নিতে হবে এবং এক্সাম্পল তৈরি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে প্রায় কথাটা বলি, 100-র বেশি মাজার ভাঙা হয়েছে। 100-র বেশি মাজার কেন ভাঙা হয়েছে জানেন? কারণ 5টা 10টার পর আপনি ইন্টারভিন করেন নাই। ধরুন প্রথম দিকে সরকারের খুব বেশি সক্ষমতা ছিল না, কিন্তু যেদিন 10টা 15টা যখন সরকার একটু শক্তিশালী হলো, যেই মাজার ভেঙেছে আপনি যদি কঠোর পদক্ষেপ নিতেন তাহলে দেখা যেত মাজার ভাঙা হতো না। তো আমি মনে করি এই নির্বাচনটা ঠিকঠাক মতো করা যেতে পারে যখন ক্যাম্পেইনের সময় আসবে। যারাই এই ধরনের কোনো অনিয়ম এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, যদি সরকার খুব টাফ কিছু সিদ্ধান্ত নেয়, পুলিশ এবং সামরিক বাহিনী মিলে। এই দেশে অনির্বাচিত সরকারের থাকাটা খুবই লাভজনক কারণ, তারা হয়তো একটা ইউনিয়ন পরিষদের মেম্বার পদেই নির্বাচিত হতে পারবেন না, কিন্তু এখন ধরেন একদম উপদেষ্টা পর্যায়ে আছেন, তো তাকে সে তো চাইবে যে না আমি এটা কন্টিনিউ করি, এরকম কন্টিনিউশনের অনেক প্রবণতা থাকে আমাদের দেশে। আপনি যদি দেখেন যে আপনি বলছেন না পেশি শক্তি, কালো টাকা, এইসব একটা প্রশ্ন করছিলেন মিন্টু ভাইদের, তো এইসব প্রশ্নের জবাব দিতে তাদের চিন্তা করতে হয় কি জবাব দেবেন, দলের কাছে কি বলবেন। আমরা কিন্তু যদি 75 থেকে 90 দেখি একটা স্বৈর শাসকের সময়, তখন নির্বাচন ঠিক মতো হয়নি, কিন্তু মানে এই প্রতিদ্বন্দ্বিতা আছে। অতএব জামাত যখন বারে বারেই আপনার বলছে কি বলে পিয়ার বলছে, তখন বিএনপি বলতে পারে আসলে তো জিততে পারবেন না, দেখে বরং শুরু করেছেন নির্বাচনটা দেরি করে। তাহলে আমি আশঙ্কা করি আগামী নির্বাচনটাও তেমন কোনো নির্বাচন হবে না, ওটাও একটা বিতর্কিত নির্বাচন হবে। আমি আপনাকে বলি, আমি আবারও বললাম যে নির্বাচন হলো জনগণের জন্য। আগামী নির্বাচন দেখেন, এই নির্বাচন আমি আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ কিন্তু 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম তারপর আওয়ামী লীগ অপশাসন করেছে, কুশাসন করেছে, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করেছে, অমুক করেছে, তুমি সব আমি ধরে নিলাম। ধরে নিয়ে আমি আওয়ামী লীগের ভোট কমাইতে তারপরেও আমি বলবো মিনিমাম এই দেশে 1 কোটি লোক আছে, 1 কোটি ভোটার আছে যারা নাকি তাদের জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই। মিনিমাম 1 কোটি লোক আছে। আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে এই 1 কোটি লোকের জন্য আপনি বিকল্প কি রাখলেন? আপনি পারেন না, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, এই 1 কোটি ভোটারকে আপনি ইগনোর করতে পারেন না। তাহলে যে বাকি যারা ভোটার তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনাকে কে দিল? আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমাদের কোনো চয়েস থাকবে না, আমরা যেগুলো দিব তুমি এইগুলোর মধ্যে খাবা। ভাই আমি খাই এলো গরুর মাংস, আপনি আমার সামনে এনে দিয়েছেন 5 ধরনের মাছ, লাভ তো নাই কোনো। আপনি আমার অধিকার হয়, এটা নাম গণতন্ত্র নয়। এবং এইটা নিয়ে আগামীতে প্রশ্ন উঠবে। আজকে কেউ প্রশ্ন তোলা সাহস পায় না, কারণটা কি? প্রশ্ন তুললে পরে মব আছে, বলবে স্বৈরাচারী দোষর অমুক তমুক বইলা আপনার উপরে চড়া হবে। যারা স্বৈরাচারের সবচেয়ে বড় দোষর ছিল তাদের হাতে এখন সবচেয়ে বড় বড় লাঠি দেখা যায়, হলো চড়াও। কিন্তু এতে কিন্তু প্রশ্নটা আপনি আপাতত ধামাচাপা দিলেন, কিন্তু এই প্রশ্ন একসময় উঠবে। এবং যতদিন আপনি এই প্রশ্নকে জিয়াইয়া রাখা আপনি দেশের অগ্রসর করতে চাবেন, ততদিন আপনি পারবেন না। এটা মাথায় রাখবেন, বিভক্ত জাতি কোনোদিন অগ্রসর হতে পারে না। এবং সেই বিভক্ত করার প্রক্রিয়া আমি মনে করি কোনো ভালো ফল আনবে না। আগামী নির্বাচন
যে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন নির্বাচনের সময় তিনি লটারি পদ্ধতিতে ডিসি নিয়োগ করবেন। লটারি পদ্ধতিতে কখনো ডিসি নিয়োগ করে বা ওসিডিসি নিয়োগ করে কি নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে, যে এটা কি কোনো মানে এটা লটারি, এটা কি কোনো পুরস্কার? আপনি এর আগে কি করেছেন, মফস্বলের পুলিশ নিয়ে এসে নগরে দিয়েছেন, নগরের পুলিশকে মফস্বলে দিয়েছেন। নগরের ব্যবস্থাপনা আর মফস্বলের ব্যবস্থাপনা তো এক না, আর এমনি পুলিশের অ্যাকসেপ্টেন্স নাই। এখন আপনি কি বললেন যে ওসিডিসি কে আপনি লটারি করে দিবেন, এটি কোনো দায়িত্বসুলভ আলাপ তো হলো না, এটি কোনো দায়িত্বসুলভ চিন্তাও হলো না। আচ্ছা, এখানেই শেষ না, আপনি যে কোনো অর্থে যখনই ইলেকশনের কথা বলতে যান তখন আপনার বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, এখন এটা তো খুব সহজ একটা প্রশ্ন আমি রাখতেই চাই। আজকে যদি জামাত বলে যে সে ইলেকশন করবে না, আজকে যদি এনসিপি বলে সে ইলেকশন করবে না, তখন কিসের ইলেকশন হবে? তখন ওই ইলেকশনটা কি হবে? এই যে ঐক্যমত কমিশন বসলো, ঐক্যমত কমিশনের প্রথম দায়িত্ব তো এটা ছিল যে কোনো অর্থে আমরা সবাই ইলেকশনটা করব, এই ঐক্যমতে পৌঁছানো। সেই ঐক্যমতে যদি আপনি না পৌঁছাতে পারলেন তাহলে এই ইলেকশনের গল্প করে কি লাভ হলো? এই আলাপগুলো খুব জরুরি, এবং আমি আসলেই বুঝি না যে ঐক্যমত কমিশনের মানে আপনি যে করলেন এটার আউটকাম কি? কটি বিষয় ঐক্যমতে আসলে সবাই পৌঁছতে পেরেছে? পিআর পদ্ধতি নিয়ে আমরা জানতে পারলাম যে ঐক্যমত কমিশনে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল যে পিআর পদ্ধতি নিয়ে কোনো কথা হবে না, সবাই একমত। অল অফ এ সাডেন আপনি পিআর পদ্ধতির কথা বললেন। আসলে জামাত বাংলাদেশের সবসময় 3-4 নাম্বার দল, যেরকম নাকি আগের বার হতো। আওয়ামী লীগ কি করেছে, জাতীয় পার্টিকে টাইনে আইনে প্রধান বিরোধী দল বানাইছে, হইতে পারছে? ওর তো এটা হওয়ার যোগ্যতাই নাই। তো এখন আপনি এই দলকে নিয়ে আইনে মানাবেন প্রধান বিরোধী দল, হবে নাকি? হবে না, এটাই স্বাভাবিক। আমরা দেশে যারা প্রধান বিরোধী দল থাকবে তারা তাদের রাখবেন আপনি দূরে দূরে রাখবেন। বিষয়ে কিছু যুক্ত করবেন কিনা? আমি যুক্ত না করি, আমি অন্য জায়গা থেকে বলি। সেটি হচ্ছে যে কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না, এটা একটা যেমন তর্ক, কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না এটা যেমন একটা তর্ক, কিন্তু স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে। কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন, তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায়, এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানায় ঢুকে যেতে পারেন। ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল, উনি অগাস্টের মধ্যে যুবলীগের হয়ে মাঠে ওনার শক্তি প্রদর্শন করেছেন। সার্জিস আলমও এই মে মাসে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিয়েছে বা তার আগে দিয়েছে। আমরা তো সেটা বিবেচনা করছি না। আমরা দেখবো যে যৌক্তিকভাবে যে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন। এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে, যে কারণে সুমন জেলখানায়। এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণভাবে আমি ধরে নেই, সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায়, তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে জেলখানায় যাবে, কিন্তু তাহলে ডাইনে অথবা বামে একই ঘটনা ঘটবে। সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয়। আমি অন্য জায়গাটাতে আসি, সেটা হচ্ছে যে এই ফলকার টুর্কের রিপোর্টটা আসলে খুবই, আমি বলবো যে অর্ধেক পড়ে সবাই, সামনের টুকু একদল পড়ে, পেছনের টুকু একদল পড়ে। ফলকার টুকু একটা জায়গায় বলেছেন যে রিভেঞ্জ কিলিং হয়েছে, প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। এখন এই প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে বাংলাদেশের আইনে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড কি জায়েজ? এইটা কি বিচারের মধ্যে পড়বে না? আমি কি চাইলে প্রতিশোধের জন্য আপনাকে হত্যা করতে পারি? এইটা যদি বাংলাদেশের আইনে না থাকে তাহলে ফলকার টুর্কের ওই রিপোর্ট অনুযায়ী প্রতিশোধমূলক হত্যাকাণ্ডেরও বিচার করা প্রয়োজন, এবং সেই প্রতিশোধমূলক হত্যাকাণ্ড জায়েজ কিনা এইটাও তো আমাদেরকে আইনের মাধ্যমে করতে হবে। ফলে যে কোনো হত্যাকাণ্ডকে আমি মনে করি যে বিচারের আওতা আনা উচিত। কোন একটি দেশে যখন হত্যাকাণ্ডের বিচার হয় না তখনই সেখানে হত্যা সংস্কৃতি তৈরি হয়। যেমন পাথর দিয়ে পিটিয়ে লোকজন মারা হচ্ছে, কারণ হচ্ছে শুরুতে মবকে প্রেসার গ্রুপ বলা হয়েছে যে মব হচ্ছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য আপনি আইন হাতে তুলে নিতে পারেন না। এবং এই অন্তর্বর্তী সরকার ঠিক বাংলা ছবির শেষ দৃশ্যে যেমন একদল লোক এসে বলতো আইন হাতে তুলে নেবেন না প্লিজ, ততক্ষণে নায়কের হাতে ভিলেন নিহত হয়েছে। ঠিক একইভাবে অন্তর্বর্তী সরকার এসে বলেন যে এখন আপনারা মব করবেন না প্লিজ, কিন্তু তারা মবকে বলেছেন প্রেসার গ্রুপ, মবকে বলেছেন এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, মবকে বলেছেন সেলিব্রেশন। ফলে এই যে মবতান্ত্রিক সংস্কৃতি, এটা থেকে যদি বাংলাদেশকে বের করা না যায় তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।